সরকারের তরফ থেকে তো যে যে তিমির ছিল সেই তিমিরই আছে। আমরা তো প্রায় 1 বছর হয়ে গেল মহাকরণ অভিযান করেছিলাম, মুখ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। মুখ্য সচিব খুব ভালো ভালো কথা বলেছিলেন। তো আমরা ভেবেছিলাম ভদ্রলোকের কথা এবং মুখ্য সচিব নিশ্চয়ই উনি যা বলছেন তান্ত্রিকভাবে বলছেন, কিছু করবেন। কিন্তু আমরা তো 1 বছর ধরে দেখলাম 1 বছর পর্যন্ত কিছুই হয়নি, সরকার একই জায়গায় আছে। ইতিমধ্যে আপনার অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে সুপ্রিম কোর্ট, আপনারা জানেন যে রাজ্যের শিক্ষা দপ্তরের 6 জন কি 8 জন অনিয়মিত কর্মচারী, তারা এই ত্রিপুরা উচ্চ আদালতে তাদের রায় মামলা খারিজ হয়ে গেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে তাদেরকে 30 এপ্রিল মধ্যে খুব সম্ভবত তাদেরকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। তারা 20 বছর পর 25 বছর পর তারা নিয়মিত হলেন। এইটা তো একটা বিরাট জয়। আমরা দেখেছি গোপেন্দ্র শুক্লবৈদ্য মামলায় আমরা ত্রিপুরা উচ্চ আদালতে তাকে নিয়মিত করার নির্দেশ দিয়েছিল। সরকার সেই রায় হজম করতে পারেনি, সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্টে সরকারের বক্তব্য খারিজ করে দেওয়া হয়েছে এবং গোপেন্দ্র শুক্লবৈদ্যকে 30 এপ্রিলের মধ্যে নিযুক্তি দিতে বাধ্য হয়েছে। তো এখন আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি এবং পাশাপাশি আইনি লড়াইয়ের জন্য আমরা তৈরি হচ্ছি। এতদিন অব্দি সরকারের তরফ থেকে একটা বক্তব্য বলা হতো যে 18ই জুলাইয়ের 2018 এই দিনটি খুব সম্ভবত 31শে জুলাই। এইটা ত্রিপুরা রাজ্যে 40,000 অঙ্গনওয়াড়ি কর্মী, 40,000 অনিয়মিত কর্মী, তাদের পরিবারের পক্ষে একটি কালো দিন। কারণ ওই দিন সরকার, পূর্বতন সরকারের আমলে তৈরি হয় যে স্কিম অনুযায়ী ডিআরডব্লিউ, কেজিএল, কন্টিনজেন্টে 10 বছর পরে নিয়মিত করাটা পরিকল্পনা প্রকল্প তৈরি করা হয়েছিল, সেটাকে খারিজ করে দেয়। এবং তারপর আদালতে এলো, আদালত একটা প্রশ্ন তুলত, যেহেতু স্কিম নিয়ে রেগুলারেশন করা যাবে না। যদিও আমাদের বক্তব্য ছিল যে স্কিম বাতিল করাটাই অসাংবিধানিক। কারণ উমাদেবী বনাম কর্ণাটক সরকারের আগে সুপ্রিম কোর্ট বলেছে যারা অনিয়মিত হিসেবে 10 বছর কাজ করছে তাদেরকে নিয়মিত করার জন্য স্কিম তৈরি করতে হবে, এবং স্কিম যতদিন অব্দি না শেষ ব্যক্তিটি নিয়মিত হচ্ছে ততদিন অব্দি সেই স্কিমকে চালু রাখতে হবে। আর ত্রিপুরা সরকার কি করলো, 2018 31শে জুলাই তারা একটা কালো সার্কুলার জারি করে এতদিন ধরে যে স্কিম চলছিল সেই স্কিমটাকে একদম খারিজ করে দিল। যখন 40,000 অনিয়মিত কর্মচারী বছরের পর বছর, দশকের পর দশক ধরে অনিয়মিত অবস্থায় রয়েছে। এখন সুপ্রিম কোর্টে কথা বলার পরে আমরা আবার মামলার জোর পাচ্ছি, ইতিমধ্যে মামলা হচ্ছে। আমাদের বক্তব্য আইনি লড়াইও চলবে এবং রাস্তায় দাঁড়িয়েও লড়াই চলবে। আজকে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী সমিতির ডাকে আজকে আমরা একটা মিটিংও হচ্ছে। সেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে অনিয়মিত কর্মচারী এসে আমরা পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা স্থির করব। আমরা আবার দরকার হলে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করছি, কারণ অনিয়মিত কর্মচারীরা তাদের অভিজ্ঞতায় বুঝতে পেরেছে সরকার তাদেরকে স্বেচ্ছায় কিছু দেবে না। সরকারের কাছ থেকে আন্দোলনের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে আদায় করতে হবে। সেই কাজটা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আশা করেছিলাম সরকারের টনক নড়বে। আমরা দেখলাম বিধানসভা সদস্যদের ভাতা বাড়লো, বিশালভাবে বাড়লো, কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো কথা নেই, অঙ্গনওয়াড়িদের জন্য কোনো কথা নেই, মিড ডে মিল ওয়ার্কারদের জন্য কথা নেই, পাম্প অপারেটরের জন্য কোনো কথা নেই। এটা কি বিধানসভা জনস্বার্থে এই বিষয়গুলো নিয়ে কেউই সরকার কোনো কথা বলছে না। অর্থমন্ত্রী মুখে কুলো পেটে বসে আছেন। আর প্রশাসনটাই চলছে মূলত অনিয়মিত কর্মচারীদের নিয়ে, কারণ বছরের পর বছর সরকারি পদগুলো শূন্য, 3য় শ্রেণী 4র্থ শ্রেণী সরকারি পদগুলো শূন্য। ওই সমস্ত সরকারি পদগুলোর কাজগুলো করানো হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত বেতন গ্রহণ না দিয়ে। প্রশাসন তাদের উপর নির্ভর করে চলছে, তারা খালি হাতে অবসরের পর বাড়ি যাচ্ছেন। তো কর্মরত অবস্থায় মারা গেলে তাদের পরিবারের কেউ চাকরি পাবে না। আর যে মজুরি পান সেই মজুরি দিয়ে তো বর্তমান অগ্নিমূল্যের বাজারে কিভাবে চলে? সেই কারণেই অনিয়মিত কর্মচারীরা খুব শ্বাসরুদ্ধকর অবস্থায় আছেন। তারা অপেক্ষা করেছেন, আন্দোলনে নেমেছেন, এবং গত 6 মাসে সুপ্রিম কোর্টে অনেকগুলো রায় অনিয়মিত কর্মচারীদের আইনি লড়াইকে আরো বেশি সমর্থন জুগিয়েছে, উৎসাহ জুগিয়েছে। এখন আইনি লড়াই হবে, আন্দোলন হবে। আমরা পুজোর আগেই আমরা অনিয়মিত কর্মচারী আগরতলা শহরে বৃহত্তর সমাবেশ মিছিল করব। আর পাশাপাশি কোর্টেও আদালত আমরা লড়াই চলবে।
অঙ্গনারী কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি দিতেই হবে, এই না দিয়ে সরকারের কোনো উপায় নেই। আমাদের যেটা অবাক লাগছে, 9 এপ্রিল রায় হলো, এতগুলো 9 এপ্রিল রায় হলো, উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ বললো, সুপ্রিম কোর্টের রায় অনুসরণ করে যে অঙ্গনারী কর্মী সহায়িকারা আফটার রিটায়ারমেন্ট তারা গ্র্যাচুইটি প্রাপ্য। এখনো যদি সরকারের কথা কোনো প্রতিক্রিয়া নেই। এই সরকার কি কথা বলতে পারে না? এত বিষয়ে সরকারের মন্ত্রীরা কথা বলেন, দপ্তরের মন্ত্রীরা কথা বলেন, সচিবরা কথা বলেন, অনিয়মিত কর্মচারী অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা বিভিন্নভাবে মিছিল করছেন, আন্দোলন করছেন, স্মারকলিপি জমা দিচ্ছেন, চিৎকার করছেন, আমাদের রায়টা মেনে অবিলম্বে দিয়ে দাও। তো বলতে পারে তো আমরা দেব, এইটুকু কথা বলার সময় নেই, এইটুকু কথা বলার তাদের সদিচ্ছা নেই। অর্থাৎ তারা কোনোভাবেই অঙ্গনারী কর্মী সহায়িকাদের প্রতি সহানুভূতি সম্পন্ন নয়। তাদের অধিকার, তাদের মর্যাদার প্রতি সরকার সম্পূর্ণ অন্ধ। সেই কারণেই দেখুন না, স্বাভাবিক প্রতিক্রিয়াকে 9 এপ্রিল প্রথম তো সেপ্টেম্বর 2024-এ একক বিচারপতি বলেছিল যে অঙ্গনারী কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেন। তখন মন্ত্রী বাহাদুর বলেছিলেন আমরা সুপ্রিম কোর্টে যাব। তো একক বিচারপতি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরাসরি যাওয়া যায় না, এটাকে মন্ত্রীকে তার পরামর্শদাতারা বলেননি। উনি বলেছেন সুপ্রিম কোর্টে যাননি, ডিভিশন বেঞ্চ আপিল করেছে। আপিল 3টা আপিল হারলো, 3টা আপিল খারিজ করে দিল, বললো না দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নেই। এবং মাননীয় উচ্চ আদালত এমন সমস্ত পর্যবেক্ষণ দিয়েছে, আইনি পর্যবেক্ষণ, যার ফলে এখন অঙ্গনারী কর্মী সহায়িকাদের চাকরিতে নিয়মিতকরণের বিষয়টা অনেক বেশি পাকাপোক্ত আইনি অবস্থানে করা দিয়ে গেছে। তাদের নিয়মিত করতে হবে টুডে অর টুমরো। এখন তো সরকার উচিত ছিল বলা যে আমরা যা রায়টা মাসরাতে মেনে নিচ্ছি, আমাদের কাছে উপায় নেই, আমরা দিয়ে দেবো। এটা শুধুমাত্র 100 জন অঙ্গনারী কর্মী সহায়িকা যারা অবসরে গেছেন, মামলা করেন, তাদের ক্ষেত্রে তো শুধু রায় প্রযোজ্য না, এই রায় তো সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারাই অবসরে গেছেন তারাই এই রায়ের সুফল পাবেন। সরকার কেন দিচ্ছে না? দেবে, না দিয়ে উপায় নেই। আমি তো বলেছি দিতেই হবে। সুপ্রিম কোর্টে যদি রায় যায়, সুপ্রিম কোর্টে সরকারি রায় নিয়ে যায়, সেখানে আরেকবার খারিজ হয়ে যাবে। যারা পাবেন তাদের সুদ পাবে। কিন্তু সরকারের তো উচিত ছিল 20,000 অঙ্গনারী কর্মী সহায়িকা যারা রিটায়ারমেন্টে গেছেন, তারা সবাই এর সাথে যুক্ত, তাদের মধ্যে এনে একটা আলোড়ন তৈরি। সরকারের তো উচিত ছিল ক্লিয়ারিফাই করা, স্পষ্টীকরণ করা, আমরা দিয়ে দেব, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা রায় মেনে নেব। এটা তো বলেননি। তাহলে না বললে কি হবে? না বললে মিছিল হবে, মিটিং হবে, আন্দোলন হবে, আর রায় তো দিতেই হবে, রায় মানতেই হবে। আমি বারবার বলি, এই রায় না মেনে সরকার হাতে আর সামনে কোন রাস্তা খোলা নেই। আপনারা জুট মিলের উদাহরণ জানেন। জুট মিলে তো সরকার বলেছিল রায় মানবে না, বলেছিল 100 জনকে দেবে, 200 জনকে দেবে। আমরা বলেছি 1637-কে দিতে হবে, উচ্চ আদালত বলেছে 1637-কে দিতে হবে। এখন উচ্চ আদালত সরকারকে বলেছিল তোমরা কি তোমাদের আধিকারিকদের জেলে পাঠাতে চাও? যদি আধিকারিকদের জেলে পাঠাতে না চাও, তাহলে তোমরা কেন টাকা দিচ্ছ না? 400 জন নয়, 300 জন নয়, 1637। এখন তো ওরা বলেছে, যখন উচ্চ আদালত স্পষ্ট বলেছে আইদার গো ইনসাইড অর পে, তখন তারা তো বলেছে আমরা সবাইকে দেবো, 250 কোটি টাকা আমরা জোগাড় করে ফেলেছি, আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। রায় তো মানতেই হবে। অঙ্গনারী কর্মী সহায়িকাদের ক্ষেত্রে রায় না মেনে কোনো উপায় নেই। গ্র্যাচুইটি সবাইকে দিতে হবে। যারা মামলা করেছেন তারাই নন, যারা মামলা করেননি তারাও পাবেন। এবং অঙ্গনারী কর্মী সহায়িকাদের নিয়মিতকরণের দাবি আজকাল এখন অত্যন্ত শক্ত আইনি অবস্থানের উপর দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই অনেকে নিয়মিতকরণের দাবিতে মামলা করেছেন। আমরা মামলাও করব, আবার রাস্তায় দাঁড়িয়েও অঙ্গনারী কর্মীরা লড়াই করবেন, সেই লড়াইয়ের সাথে আমরাও থাকবো। আজকে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে আমরা এখানে সমবেত হয়েছি। বিশেষ করে আমাদের যে সংগঠনের 3 থেকে 4 মাস অন্তর অন্তর আমাদের সংগঠনের যে ইউনিটগুলি আছে, ইউনিটের যে কার্যকর্তারা রয়েছে, তাদেরকে নিয়ে আমাদের একটা সভা হয়। সেই সভায় আমাদের যে আমাদের কর্মচারী যারা রয়েছে তাদের যে বিভিন্ন সমস্যা আছে এবং বিভিন্ন দিকে যারা কর্মরত আছেন তাদের যে ওইসব আঞ্চলিক যেসব সমস্যাগুলি হয়, এইসব সমস্যা নিয়ে আমাদেরকে আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কর্মসূচি নিয়ে থাকি। এইসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা, পাশাপাশি রাজ্যের বর্তমান সম্প্রতি সময়ে বিভিন্ন দপ্তরের যে সকল অনিয়মিত কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, এবং রাজ্যের যে হাইকোর্ট রয়েছে, ত্রিপুরা হাইকোর্টের যে রায়, বিশেষ করে অঙ্গনারী এবং অঙ্গনারী সহায়িকারা তাদের পক্ষে যে গ্র্যাচুইটি এবং তাদের নিয়মিতকরণের জন্য যে সরকারকে নোটিশ ধরিয়েছে,
ত্রিপুরা হাইকোর্ট, এগুলি নিয়ে আমরা দেখেছি রাজ্যের অনিয়মিত কর্মচারীরা, বিশেষ করে এই অঙ্গনারী কর্মী এবং হেল্পাররা, তারা তাদের দপ্তরে, সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে তারা ডেপুটেশন প্রদান করেছে। এইসব বিষয়ে আমাদের আজকের এই সবাই মিলে আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি আমরা গত বছর জুলাইয়ের 4 তারিখ আমরা যে ডেপুটেশন প্রদান করেছিলাম, সেই ডেপুটেশন প্রদানের পর আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। সেই অপেক্ষা করার পরও আমাদের যে বিষয় সমস্যাগুলি রয়েছিল, সেই সমস্যাগুলি এখনো সুরাহা হয়নি বা রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি। ফলে আমরা আবার পুনরায় এই বিষয়গুলি নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি কি করা যায়। তা আজকে আমরা যে আমাদের যে 6টা ইউনিট, পাশাপাশি আরো অন্যান্য দপ্তরের থেকে এসেছেন, তাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা আবার পুনরায় আগামী দিনে একটা কর্মসূচি নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আগামী মাসখানেকের মধ্যে আমরা সেই একটা কর্মসূচি তৈরি করব। আমরা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রীর নিকট আমরা বিভিন্ন দপ্তরে যে সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি পূরণ হয়নি, সেই বিষয়ে আমরা আবার একটা বড় ধরনের একটা আন্দোলন করব এবং আমরা পাশাপাশি একটা মহাকরণ অভিযান করব। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।